আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিকেল টেক বিডির যত স্টুডেন্ট আছো প্রাইভেট ব্যাচে, এই মুহূর্তে তোমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অ্যারাউন্ড 40 জন। 40 জন যারা আছো, এবং যেহেতু এখনো তোমাদের হচ্ছে সার্কুলারটা হয়নি, অর্থাৎ হচ্ছে ভর্তির যে বিজ্ঞপ্তিটি আছে সেটা ডিজিএমই থেকে প্রকাশ হয় নাই। তো এখনই আলহামদুলিল্লাহ আমাদের এত স্টুডেন্ট আছো তোমরা। তো যারা আমাদের রেগুলার ক্লাসগুলো করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যারা নিয়মিত পরীক্ষাগুলো দিচ্ছ তাদেরকেও ধন্যবাদ। আজকের ক্লাসটি রেকর্ড করা হচ্ছে তার কারণটা হচ্ছে এই ক্লাসটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আসলে যখন আমরা লাইভ ক্লাস করাই তখন কিন্তু অনেক কিছুই আমাদের মিস হয়ে যায়। তো আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের জেনারেল নলেজের উপর। জেনারেল নলেজ তোমরা কতটুকু পড়বে, মানে সাধারণ জ্ঞানের কথা আমি তোমাদেরকে বলছি যে জেনারেল নলেজ কোথা থেকে পড়বো, কি কি পড়বো, ঠিক কতটুকু পড়বো, সব কিছু নিয়ে তোমাদের কাছে কথা বলবো। এবং আশা করছি যে এই বিষয়গুলো তোমার জানলে তোমার অ্যাটলিস্ট পরীক্ষার সময় বুঝতে ইজি হবে যে আমার কোন কোন জায়গাগুলো ছাড়া উচিত না একদম। তো জেনারেল নলেজ তো আমরা আজকে দেখবই, পাশাপাশি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোয়েশ্চেন আমরা সলভ করে দেখবো যে জেনারেল নলেজ থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, বা যখন আমরা কোয়েশ্চেনগুলো সলভ করবো তখন আদারওয়াইজ অন্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট থেকেও যেমন কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমরা দেখবো। তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান বা যেটা আমরা বলছি জিকে, জেনারেল নলেজ। ঠিক আছে, প্রথম কথা বলি যে সাধারণ জ্ঞানের এই যে বিষয় এটা কিন্তু হিউজ একটা সমুদ্র। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের ব্যাচে যারা আছো তোমরা রেগুলার দেখতে পাচ্ছ যে সকাল হলে আমি তোমাদেরকে পত্রিকা দিয়ে দিই। এটা হচ্ছে সাধারণ জ্ঞানের বেসিক একটা বিষয় হচ্ছে তোমার পত্রিকা। পত্রিকা থেকে প্রতিদিন ঘটনা প্রবাহ কি হচ্ছে, প্রতিদিন কি কি ঘটনা নতুন আসতেছে, কোন দেশে কি হচ্ছে, বা আমাদের দেশের ভৌগোলিক অবস্থায় কি কি পরিবর্তন হচ্ছে, আমাদের বাজেট যে শেয়ারিং আছে সেই বিষয়গুলা, প্লাস হচ্ছে আরো অনেক অনেক বিষয় এই সাধারণ জ্ঞানের যে বেসিক বিষয়গুলো আছে বা সাম্প্রতিক বিষয়গুলো আছে সেগুলোর সাথে রিলেটেড। তার মানে সাধারণ জ্ঞান পড়তে হলে আমাকে একটা জিনিস বেসিক পড়তে হবে, সেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী। সাম্প্রতিক ঘটনাবলী আমাকে পড়তেই হবে। কেন পড়তে হবে? ধরো যে কালকে তোমার দেশে নির্বাচন হলো, একাদশ বা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো। তো এই সংসদ নির্বাচনে কত কত যে ঘটনা আছে সেগুলো তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো সেই ঘটনাগুলো তোমার পরীক্ষায় আসার মতো। যেমন হচ্ছে তোমার এবারের একটা ঘটনা তোমাদেরকে আমি বলি যে সংসদীয় আসনে বা তোমার প্রধানমন্ত্রীর যে বিষয়গুলো আছে সেই বিষয় থেকে তোমাকে একটা জিনিস আমি বলি যে যদি কোয়েশ্চেনে আসে যে পৃথিবীর মধ্যে কোন দেশের সরকার প্রধান আছে যে কিনা বর্তমান সময়ে সবচেয়ে বেশি ক্ষমতায় টিকে রয়েছেন। তো এই ঘটনা কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলির সাথে অনেকটাই রিলেটেড। তার কারণটা কি তুমি বলো? তার কারণটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হইল। তো ওই নির্বাচনে প্রধানমন্ত্রী কি হইল, বিরোধী দলীয় কতগুলো পার্টি এখানে তোমার অংশগ্রহণ করেছে, এই ঘটনাগুলো হচ্ছে তোমার সাম্প্রতিক ঘটনাবলী যেগুলো তোমাকে জানতে হবে। এরপর হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী এবং আরেকটা হচ্ছে চলমান ঘটনাবলী। এই চলমান ঘটনাগুলি তোমাদেরকে কিছু বলি, সেটা হচ্ছে এই সাম্প্রতিক এবং চলমানের সাথে একটা বেসিক জিনিস তোমাদের রিলেটেড। চলমান ঘটনাগুলির মধ্যে একটা ঘটনা আমি তোমাদেরকে এই মুহূর্তে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে প্যালেস্টাইনের সাথে বা ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যে একটা বর্তমান সময় যুদ্ধ চলছে, এটা কিন্তু একটা চলমান ঘটনা বলি। এইটার এখনো কিন্তু যে শেষ সেটা কিন্তু হয় নাই।
মানে হচ্ছে, তারপর হচ্ছে ইউক্রেনের সাথে রাশিয়ার যে একটা বর্তমান সময়ে একটা ঘটনা বলি কিন্তু রয়েছে, এগুলো হচ্ছে চলমান ঘটনাগুলি, এগুলো দিতে আমাদের নজর দিতে হবে। মানে হচ্ছে তোমাকে আমি বিষয়টা একটু ভাইয়া বলি, সেটা হচ্ছে কোনো একটা ঘটনা এখনো শেষ হয় নাই, বা সেটা 2-3 বছর ধরে চলছে, এরকম চলমান ঘটনাগুলিকে কিন্তু আমাকে ফোকাসে আনতে হবে, তা না হলে কিন্তু আমি ভুল করব। সাম্প্রতিক বিষয়গুলোর প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট। এর মধ্যে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, তোমরা জানো যে সাম্প্রতিক বিষয়গুলির জন্য আমাদের কিন্তু যে বইটা আমি তোমাদেরকে দিয়েছি পিডিএফ কপিটা, সেটা হচ্ছে মিহির হাই ভোল্টেজ হাই ভোল্টেজ, এই যে বইটা আছে, এই বইটা থেকে কিন্তু তোমাদেরকে পড়তে হবে চলমান ঘটনাবলী, একদম আপডেট নিউজ কিন্তু এই বইটা আমাদের রয়েছে। এই বইটা কিন্তু তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে কিন্তু অলরেডি ইনক্লুডেড। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে সাধারণ জ্ঞানের মধ্যে আমি কিন্তু আস্তে আস্তে ডিটেলসে ঢুকবো যে কোন কোন জায়গাগুলো পড়লে আমরা পরীক্ষায় কমন পেতে পারি, কোন কোন জায়গাগুলো পড়লে আমাদের পরীক্ষায় ভালো করতে পারি। তো এটা হলো জাস্ট একটা পার্ট, সাধারণ জ্ঞানের পার্ট বিশাল, সাধারণ জ্ঞানের পার্ট কিন্তু অনেক বিশাল। তো এরপর সাধারণ জ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সাধারণ জ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বাংলাদেশ, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক পার্ট। একটা হচ্ছে বাংলাদেশ এবং আরেকটা হচ্ছে আন্তর্জাতিক পার্ট। এখন আসবো বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্টের মধ্যে বেসিক কিছু পার্থক্য। এখন এই বাংলাদেশকে নিয়ে কিন্তু বেশি কোশ্চেন হয়, বাংলাদেশকে নিয়ে আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আছে, বিশেষ করে যতগুলো তোমার টপিকস ইম্পর্টেন্ট তার মধ্যে কিন্তু একটা টপিক হচ্ছে আমাদের এই যে তোমার মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন গুলো আমরা পরবর্তীতে দেখবো। আমরা জাস্ট আগে ক্লাসিফিকেশনটা দেখে নেই, ক্লাসিফিকেশনটা দেখলে আমাদের জন্য ইজি হবে যে আমরা কোন কোন জায়গা থেকে মূলত পড়তে পারি, কোন কোন জায়গা থেকে মূলত কোশ্চেন হয়। যেমন এখানে আমরা দেখলাম বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্ট। এখন তুমি যদি সারাদিন মিলে এই সাম্প্রতিক ঘটনাবলী পড়ো, বাংলাদেশ আন্তর্জাতিক পার্টের অনেক কিছু আছে যেগুলো থেকে যদি আমরা পড়াশোনাই না করি, তাহলে কিন্তু পরীক্ষায় যখন কোয়েশ্চেন আসবে তখন তুমি কি করবে, তখন কিন্তু তুমি ঠিকঠাক অ্যান্সার করতে পারবে না। তো আশা করছি যারা আছো তারা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্টটাকে দুইটা ভাগে বিভক্ত করে। এখন বাজারে কিন্তু অনেক বই পাওয়া যায়, বাজারে MP3 পাওয়া যাচ্ছে, জজের যে বইটা আছে জজ সিরিজ পাওয়া যাচ্ছে, এবং তোমার এই টাইপের অনেক বই আছে। বিশেষ করে জজ অথবা MP3 তোমরা যদি ফলো করো তাহলে দ্যাটস এনাফ ফর ইউ। আশা করছি তোমার পরীক্ষা ভালো করবে। এখন বাংলাদেশ পার্টের তোমার অনেক অনেক বিষয় আছে যেগুলো থেকে তোমার কোয়েশ্চেন বারবারই আসে। তো বাংলাদেশ পার্টের আমাদের যে দেশের অবস্থান বা দেশের ভৌগোলিক অবস্থান, সেটা হচ্ছে সেখান থেকে অনেক অনেক আমাদের টপিকস পড়তে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থান ও আয়তন, অবস্থান অ্যান্ড আয়তন, বাংলাদেশের অবস্থান নিয়ে তোমাকে জানতে হবে এবং বাংলাদেশের আয়তন নিয়ে তোমাকে জানতে হবে। আমরা যদি অবস্থানের দিকে যদি তাকাও তাহলে দেখবা যে আমাদের যে এই বাংলাদেশ সেটা হচ্ছে কিন্তু দক্ষিণ এশিয়ার একটা দেশ, ঠিক আছে। অবস্থান হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা দেশ এবং আয়তনটা হচ্ছে 1,47,570 বর্গ মাইল, ঠিক আছে। তাহলে আয়তনটা হচ্ছে 1,47,570 বর্গ মাইল, বর্গ মাইল। আশা করছি তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার একটা দেশ এবং আয়তনটা হচ্ছে 1,47,570 বর্গ মাইল। ওকে, এরপর হচ্ছে বাংলাদেশের সীমানা নিয়ে তোমাকে জানতে হবে। বাংলাদেশের সীমানা, বাংলাদেশের সীমানা দেখতে হবে। তারপর হচ্ছে তোমার বাংলাদেশের যে স্থল সীমা, উপকূলের দৈর্ঘ্য, এইগুলো নিয়ে তোমার মানে হচ্ছে তোমার বাংলাদেশের যে মানে মোটামুটি যেটা আমি বলতে পারি বাংলাদেশের আয়তন নিয়ে যত কোয়েশ্চেন আছে, সেটা হতে পারে আমাদের তোমার ল্যান্ড, ভূমি, তারপর হচ্ছে আমাদের নদীর যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্য, তারপর হচ্ছে এই টাইপের যত কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশের এই
হেডিংসে বা বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা পার্টের মধ্যে বাংলাদেশের মধ্যে অবস্থান, আয়তন, সীমানা এইসব কিন্তু আমাদের জানতে হবে। এরপর মাঝে মাঝে কিন্তু আমাদের কিছু কোয়েশ্চেন দিয়ে দেয়, সেটা হচ্ছে বাংলাদেশের পাহাড় থেকে এই পাহাড় রিলেটেড কিছু কিছু কোয়েশ্চেন তোমরা অল্প অল্প দেখে রাখবে। ক্লাসটা দেখো, তোমাদেরকে যদি আমি শুধু বাংলাদেশ এই পার্টটা নিয়ে কথা বলি তাহলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা ক্লাস নেওয়া সম্ভব। কিন্তু আমি চাচ্ছি যে তোমরা কি কি পড়বে, তোমাদের কি কি পড়া প্রয়োজন, সাধারণ জ্ঞানে তোমাদের কোন কোন বিষয় থেকে কোয়েশ্চেন আসে সেগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করে তোমাদের সামনে উপস্থিত করা, যাতে করে তোমার সামনে ভর্তি পরীক্ষার জন্য এই বিষয়টা অনেক ইজি হয়। এরপর হচ্ছে বাংলাদেশের এবং ভারতের ছিটমহল। ছিটমহল নিয়ে তোমরা একটু পড়াশোনা করবে। ছিটমহল বাংলাদেশের মধ্যে ভারতের জমি থাকতে পারে এবং ভারতের মধ্যে বাংলাদেশের জমি থাকতে পারে। তো এই যে ছিটমহলটা হচ্ছে, ছিটমহল বিনিময় হয় অনেক সময় যে আমাদের এই জায়গাটুকু বিনিময় ভারতের থেকে আমরা এই জায়গাটুকু নিচ্ছি বা এটা আমরা এক্সচেঞ্জ করছি, সেটাকে আমরা বলছি ছিটমহল। এবং ছিটমহলের একদম কারেন্ট যে তোমার আপডেটটা সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, ভারতের বাংলাদেশি ছিটমহল হচ্ছে 51টি। ভারতের বাংলাদেশের ছিটমহল হচ্ছে 51টি এবং বাংলাদেশের লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম মিলে ভারতীয় ছিটমহল হচ্ছে মোট 111টি। ঠিক আছে, তো আশা করছি তোমরা ছিটমহল নিয়ে বেসিক যে তোমাদের কথাবার্তা আছে, বেসিক যে তোমাদের বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এবং বাংলাদেশের নদী নদী নিয়ে তোমাদেরকে জানতে হবে। বাংলাদেশের নদ নদী নিয়ে তোমাদের বেসিক কিছু বিষয় জানতে হবে। নদী, সবচেয়ে বড় নদী কোনটি, সবচেয়ে ছোট নদী কোনটি, তোমার ঢাকা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে বড় নদীর নাম কি, তারপর চট্টগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে বড় নদীর নাম কি, এই টাইপের যত কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা একটু একটু দেখে নিবে। আচ্ছা, আমি একটু সামারি করে দিই, আমি এই পেজটা একটু তোমাদের মুছে দেবো। প্রথম বললাম যে সাধারণ জ্ঞান জিকে দুটো পার্ট, মানে কয়েকটা পার্ট, সাম্প্রতিক ঘটনাবলী, চলমান ঘটনাবলী, মির হাই ভোল্টেজ যে বইটা আছে সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, তো এরপর বলছি সাধারণ জ্ঞানটাকে দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে বাংলাদেশ পার্ট আর একটা হচ্ছে আন্তর্জাতিক পার্ট। এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যে আয়তন, বাংলাদেশের অবস্থান, সীমানা, ছিটমহল, নদী, এইগুলো নিয়ে আলোচনা করা হয় এবং বিশেষ করে নদীর পরে পাহাড়, আমরা বলেছি পাহাড় নিয়েও তোমাদেরকে পড়তে হবে, কারণ বেসিক কিছু কোয়েশ্চেন সেগুলো থেকেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, আমি একটু এই অংশটা মুছে দিচ্ছি। যারা স্ক্রিনশট দিয়ে দিচ্ছ ভালো কাজ করেছে। এরপর হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে বাঙালি জাতির ইতিহাস নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। ইতিহাস বা হিস্ট্রি, ইতিহাস বা হিস্ট্রি সম্পর্কে আমাদের জানতে হবে। কোন কোন জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে বাঙালি এই জাতি আছে, আমাদের এই জাতির নাম হচ্ছে বাঙালি জাতি। তো বাঙালি জাতির যে উৎপত্তি, সেই উৎপত্তি কোথা থেকে হলো? সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে আমরা জানি যে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে অনার্য জনগোষ্ঠী এবং আরেকটা হচ্ছে আর্য। তার মানে হচ্ছে বাঙালি জাতিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনার্য আর একটা হচ্ছে আর্য। আশা করছি তোমরা বুঝতে পারছো যে বাঙালি জাতির যে উৎপত্তি, বাঙালি জাতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে অনার্য জাতি এবং একটা হচ্ছে আর্য জাতি। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে। এই যে আমাদের বাঙালি জাতি, এই বাঙালি জাতির যে মেইন মানে হচ্ছে রুট যেটাকে আমরা বলি, যেটাকে আমরা বলি সেটা হচ্ছে অস্ট্রিক জাতি। এইসব বেসিক ইনফরমেশন তোমাদেরকে পরীক্ষা দিয়ে দিতে পারে যে বাঙালি জাতির অনার্য আর্য জাতি কোথা থেকে মূলত এই জাতির উৎপত্তি হলো, সেটা হচ্ছে মূলত অস্ট্রিক জাতি থেকে। বাংলার প্রাচীন জনপদ আছে, তারপর হচ্ছে বাংলার প্রাচীন মোট 16টি জনপদের কথা জানা যায়। তো মধ্যযুগ, তারপর হচ্ছে বাংলার গুপ্তযুগ,
তার মানে হচ্ছে তোমার এখান থেকে যুগগুলো করতে হবে। এত কিছু পেয়েছে, এত কিছু আমার করার সময় নাই। আমি ধরে ধরে আমি যে টপিকসগুলো তোমাদেরকে বলছি সেই টপিকসগুলোই পড়ে যাও। সেই টপিকসগুলো পড়ে গেলেই আর তোমাদের জন্য অ্যাটলিস্ট সাধারণ জ্ঞানে টেনশন করতে হবে না। সাধারণ জ্ঞানে আশা করছি যে তোমরা ভালো একটা ব্রেকআপ পেয়ে যাবা। প্রথম বললাম ইতিহাসটা পড়বা, বাঙালি জাতির ইতিহাস। বাঙালি জাতিকে দুই ভাগে ভাগ করা যায়, অনার্য জাতি, আর্য জাতি। কোয়েশ্চেন কমন হতে পারে, কোয়েশ্চেনটা হতে পারে নিচে কোনটি বাঙালি জাতি, অনার্য, আর্য। নিচের কোনটি বাঙালি জাতির সৃষ্টির সাথে রিলেটেড, সেটা হচ্ছে অস্ট্রিক জাতি। তো এইভাবে তোমরা তোমাদের যেগুলো আছে, যেগুলো বাঙালি জাতির ইতিহাসকে বয়ে বেড়ায়, সেই ইনফরমেশন তোমাদের টুকিটাকি দেখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যুগ। যুগটা তোমাদেরকে দেখতে হবে। যুগটা কেমন যুগ? বাংলার মৌর্য যুগ, বাংলার গুপ্ত যুগ, এই টাইপসের কিছু যুগ আছে। মানে এগুলো থেকে তেমন একটা কোয়েশ্চেন হয় না, আমি যতটুকু খেয়াল করেছি। এগুলো থেকে এমন কিছু কোয়েশ্চেন হয় না, কিন্তু মাঝে মাঝে তোমার দিয়ে দেয়। যেমন হচ্ছে বিভিন্ন রকমের শাসনামল চলেছে আমাদের দেশে, পাল বংশ, মুঘল শাসন, সুর শাসন, এই টাইপসের কিছু কোয়েশ্চেন কিন্তু মাঝে মাঝে দিতে পারে। এগুলো থেকে বেসিক কিছু জিনিস আমাদেরকে জেনে নিলেই হচ্ছে। তো আমরা যে কাজটা করবো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গাগুলোতে আমরা ইনফরমেশন, কোন কোন জায়গাগুলোর ইনফরমেশন আমাদেরকে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কিছু আমাদের কনফিউশনের জায়গা। কিছু কনফিউশনের জায়গা তোমাদের কি, সেটা আমি বলি যে এই তথ্যগুলো তোমাদের কিছু কিছু তথ্যের সাথে মিলে যায়। তথ্যের সাথে মিলে যায় বলতে কি, বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজার নাম কি? বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজার নাম, বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজার নাম হচ্ছে শশাঙ্ক। মনে রাখবে, বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজার নাম কি? শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান। আমার সাথে সাথে তোমরা আরেকবার ট্রাই করো। আমি বললাম যে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজার নাম হচ্ছে শশাঙ্ক। তারপর হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, যেটা তোমার বাংলার কোশ্চেনে আসে। বাংলার শেষ এবং স্বাধীন নবাবের নাম কি? বাংলার শেষ এবং স্বাধীন নবাবের নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছে ফখরুদ্দীন মুবারক শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান, বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম হচ্ছে ফখরুদ্দীন মুবারক শাহ। বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ। এই টাইপসের কিছু তোমার ইনফরমেশন তোমরা দেখে নিবে। এরপর হচ্ছে তোমার আমাদের আরো কিছু বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, সেই বিষয়টা সম্পর্কে আমরা আসতেছি। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট এবং সবসময় যে জায়গা থেকে কোয়েশ্চেন আসে, সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ। যে মহান মুক্তিযুদ্ধ থেকে এমন কোনো মানে হচ্ছে পরীক্ষা নাই যেখান থেকে কোয়েশ্চেন আসে না, বা আমরা যখন দেখবো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিছু ঘাটাঘাটি করে যে কোথা থেকে মূলত কোয়েশ্চেন আসে, তখনই তোমরা বুঝে যাবা যে এই মহান মুক্তিযুদ্ধ থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে। চলো আমরা একটু সেদিকে যাব। মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সূচনাটা কখন হয় আমরা চলো সেটা জেনে নেই। মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বেসিক একটা ক্লাস তোমাদের আছে, আমি ক্লাসের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব। যদি ডিটেলসে পড়াইতে যাই, সেক্ষেত্রে তোমার অনেক হিস্ট্রি তোমাদেরকে পড়তে হবে। যেমনটা হচ্ছে 1971 সালের 19 মার্চ গাজীপুরের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ করে দেবে। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে এই ইনফরমেশনটা অনেক গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের কোথায়, বাংলাদেশের কোথায় সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় আর কোন জেলায়, সেটা হচ্ছে গাজীপুর। গাজীপুর হাজারো স্মৃতি জড়িয়ে আছে গাজীপুরের সাথে, কারণ আমার নিজের জেলাটা হচ্ছে গাজীপুর। তো গাজীপুরটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের একদম সূচনা লেভেলের একটা শহর, যে শহর হচ্ছে সশস্ত্র
যে প্রতিরোধ আছে সেটা গড়ে ওঠে। এবং গাজীপুরে কিন্তু আমাদের অনেক কিছু আছে। গাজীপুরে আমাদের যে টাকশাল আছে, টাকা তৈরি করে টাকা, সেটা কিন্তু আছে। তারপর হচ্ছে আর্মস তৈরি করে, ওই কারখানাও কিন্তু গাজীপুরে আছে। এবং গাজীপুরকে নিয়ে ঘিরে অনেক তথ্য আছে যেগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। 1971 সালে 25 মার্চ তৎকালীন পাকিস্তানের যে গণহত্যা অভিযান চালিয়েছিল সেটাকে অপারেশন সার্চলাইট হিসেবে মুক্তিযুদ্ধের সূচনা হয় 1971 সালের 25 মার্চ। ভেরি ইম্পর্টেন্ট একটা দিন। 1971 সালের 25 মার্চ অপারেশন সার্চলাইট। পাকিস্তানি হানাদার বাহিনী এই রাতে বাঙালি জাতির উপর নির্বিচারে গুলি করেছিল, বাঙালি জাতিকে নির্বিচারে হত্যা করেছিল, যার কারণে কিন্তু এই দিনটাকে অপারেশন সার্চলাইট হিসেবে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে স্বাধীনতার ঘোষণা। পৃথিবীতে দুটি দেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ। পৃথিবীতে দুটি দেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে বাংলাদেশ। তাহলে এইটা স্বাধীনতা ঘোষণা রিলেটেড কিছু তথ্য আছে যেগুলো তোমরা একটু দেখে নিবে। এবং মুজিবনগর সরকার, তাহলে আমি তোমাদেরকে এইগুলো একটু পয়েন্ট আকারে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো আমাদেরকে একটু দেখে পড়াশোনা করতে হবে। প্রথমটা হচ্ছে মুক্তিযুদ্ধের সূচনা। মুক্তিযুদ্ধের সূচনা দেখতে হবে। এরপর হচ্ছে স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা। এরপর হচ্ছে মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার। তারপর তোমার হচ্ছে বাংলাদেশের বেতার কেন্দ্র নিয়ে আমাদের কিছুটা জানতে হবে, এবং যেটা সবচেয়ে বেশি জানতে হবে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টরের সংখ্যা, সেক্টর এলাকা। মুক্তিযুদ্ধের সময় সেক্টর, এই সেক্টর নিয়ে তোমার বারবার কোশ্চেন আসে। কোন সেক্টরে কে ছিল, নিয়োজিত ছিল, কোন সেক্টরে সেক্টর কমান্ডার ছিল না। সো এই টাইপসের কোশ্চেনগুলো কিন্তু আমরা এখান থেকে দেখবো। যে সেক্টর 1 নম্বর সেক্টরটা হচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। তারপর হচ্ছে তোমার 2-3টা হচ্ছে কুমিল্লা ঢাকা। তাহলে কুমিল্লা ঢাকাটা হচ্ছে 2-3 সেক্টর। তারপর হচ্ছে 4-5 সেক্টরটা হচ্ছে সিলেট, 6 নম্বর সেক্টর রংপুর দিনাজপুর, 7 নম্বর সেক্টর হচ্ছে রাজশাহী, 8 নম্বর সেক্টর কুষ্টিয়া, 9 নম্বর সেক্টর হচ্ছে বরিশাল ও পটুয়াখালী, 10 নম্বর অনিয়মিত সেক্টরটা হচ্ছে এটা হচ্ছে নৌ সেক্টর। তারপর হচ্ছে 11 নম্বর সেক্টরটা হচ্ছে ময়মনসিংহ ও টাঙ্গাইল। তাহলে এইভাবে তোমাদেরকে যতগুলো সেক্টর আছে, কোন সেক্টর কোথায় অবস্থিত, এগুলো তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে পরীক্ষার জন্য। আচ্ছা, এরপর আমাদের যে জিনিসটা জানতে হবে, মুক্তিযুদ্ধের সেক্টর যে কমান্ডাররা ছিলেন, মেজর জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম 1 নম্বর সেক্টরে ছিলেন। 2 নম্বর সেক্টর হচ্ছে মেজর খালেদ মোশাররফ, উনি হচ্ছে 2 নম্বর সেক্টরে ছিলেন। এবং পাশাপাশি ওনার সাথে ছিলেন হচ্ছে মেজর হায়দার। 3 নম্বর হচ্ছে মেজর শফিউল্লাহ নুরুজ্জামান। 4 নম্বর সেক্টরে হচ্ছে মেজর মেজর সিআর দত্ত, মেজর শওকত ওসমান ছিলেন 5 নম্বর সেক্টর। 6 নম্বর উইং কমান্ডার বাশার। 7 নম্বর হচ্ছে মেজর কাজী নুরুজ্জামান। 8 নম্বর হচ্ছে মেজর ওসমান চৌধুরী, মেজর এম এ মনসুর। 9 নম্বর হচ্ছে মেজর আব্দুল জলিল, এম এ মঞ্জুর। 10 নম্বর হচ্ছে মুক্তি বাহিনীর ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডারগণ। এই কোয়েশ্চেনটা অনেক সময় অনেকবার দিয়ে দিয়েছে, যে দেখেছি যে 10 নম্বর সেক্টর নিয়ে সবারই অনেক আগ্রহ। 10 নম্বর সেক্টর এক্সেপশনাল কি হচ্ছে, এটা হচ্ছে মুক্তি বাহিনীর ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডাররা এই সেক্টরটা পরিচালনা করছে, যে কারণে 10 নম্বর সেক্টর নিয়ে কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হয়ে থাকে। এবং 11 নম্বরটা হচ্ছে মেজর আবু তাহের, ফ্লাইট লেফটেন্যান্ট এম এ হাবিবুল্লাহ। তো এরা হচ্ছে মূলত এই সেক্টর রিলেটেড যত বিষয় আছে তারা দেখেছেন। এবং মুক্তিযুদ্ধের খেতাব। আচ্ছা, এরপরে আমাদের মুক্তিযুদ্ধ থেকে যেটা জানতে হবে, মুক্তিযুদ্ধের খেতাব। মুক্তিযুদ্ধের খেতাব প্রাপ্ত, মানে মুক্তিযুদ্ধের খেতাব প্রাপ্ত তোমার বিভিন্ন রকমের অনেক লোকজন আছে। তার মধ্যে আছে যে বীর
বীরত্ব সূচক খেতাবপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধা হচ্ছে 676 জন। এর মধ্যে বাংলাদেশের বীরত্ব সূচক উপাধি মর্যাদায় ক্রমানুসারে বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক হচ্ছে 426 জন। তার মানে হোল যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আছে তার মধ্যে 676 জন হচ্ছে মোট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন, বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন। আমি এটা একটু মুছে দিচ্ছি, এগুলো তোমাদেরকে একটু জানতে হবে, না জানলে তোমরা পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবে না। আমি একটু লিখে দিচ্ছি যে বীর শ্রেষ্ঠ হচ্ছে মোট 7 জন। তারপর হচ্ছে তোমার বীর উত্তম হচ্ছে 68 জন, বীর উত্তম 68, বীর উত্তম হচ্ছে 68 জন। তারপর হচ্ছে তোমার এরপর হচ্ছে বীর বিক্রম হচ্ছে 175 জন, বীর বিক্রম, বীর এটা হচ্ছে 175, বীর বিক্রম 175 জন। এবং এরপর হচ্ছে বীর প্রতীক 426 জন, বীর প্রতীক তাহলে এই বিষয়গুলো আমাদেরকে একটু জানা উচিত যে মহান মুক্তিযুদ্ধের মোট খেতাবপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধা হচ্ছে 676 জন। তাহলে মোট হচ্ছে 676 জন, মোট হচ্ছে 676 জন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হচ্ছে 7 জন, বীর উত্তম হচ্ছে 68 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক হচ্ছে মোট 476 জন। তো এভাবে ক্লাসিফিকেশন করে আমাদেরকে কিন্তু একটু জানতে হবে। তার কারণটা হচ্ছে কোশ্চেন চলে আসতেই পারে যে স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মোট কতজন মুক্তিযোদ্ধা ছিলেন? 7 জন। স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধা কত ছিলেন? 68 জন। বীর উত্তম 68, বীর শ্রেষ্ঠ 7 জন। আবার বলছি, বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175, বীর প্রতীক মানে হচ্ছে অনেক বেশি, বীর প্রতীক মানে অনেক বেশি। মিডিয়াম লেভেলে আছে হচ্ছে বীর বিক্রম 175, তার নিচে আছে বীর উত্তম 68 জন, এবং এর নিচে আছে বীর শ্রেষ্ঠ হচ্ছে মোট 7 জন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে যে কোশ্চেন আমাদেরকে আসে, খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা সিলেটের কাকন বিবি, খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা যেটা আসে, খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা নাম হচ্ছে কাকন বিবি, কাকন বিবি। খেতাবপ্রাপ্ত একমাত্র মহিলা মুক্তিযোদ্ধা যার নাম হচ্ছে কাকন বিবি, যিনি সিলেটের। ঠিক আছে, আচ্ছা। এরপরে মুক্তিযোদ্ধাদের নিয়ে তোমাদের আরো অনেক হিস্ট্রি আছে, সেগুলো আছে। এর বাইরে তোমার একটা ইনফরমেশন আমি তোমাদেরকে দেই, যে ইনফরমেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি যতটুকু দেখেছি যে এই যে একটা সেন্টেন্স আছে বা একটা লাইন আছে যেটা অনেক তোমাদের বেশি ইম্পর্টেন্ট, যে 1971 সালে পূর্ব পাকিস্তানের বর্বরতার খবর। 1971 সালের পাকিস্তানের বর্বরতার খবর। বর্বরতা কি? 25শে মার্চ আমাদের অপারেশন সার্চলাইট অনুষ্ঠিত হলো। এখানে তোমার যে নীল নকশা আছে, তো এই নীল নকশা একে বাঙালি জাতির উপর তোমার নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো বহির্বিশ্বের সংবাদ মাধ্যমে প্রকাশ করেন, বহির্বিশ্বে প্রকাশ করেন সাইমন ড্রিম। উনি হচ্ছেন একজন সাংবাদিক। উনি সর্বপ্রথম আমাদের দেশে যে এত কিছু হচ্ছে, এত তোমার হিস্ট্রি বয়ে যাচ্ছে, সেই সব কিছু তোমার বহির্বিশ্বের কাছে কিন্তু উনি সর্বপ্রথম প্রকাশ করে দেন। নামটা হচ্ছে সাইমন ড্রিম। সাইমন ড্রিম। তো আশা করছি বুঝতে পারছো যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে যদি আমার বেসিক একটা ক্লাস ওই রিলেটেড আছে, আমি তোমাদের ক্লাস লিঙ্কটা দিয়ে দিব। পাশাপাশি হচ্ছে সাধারণ জ্ঞান রিলেটেড
কতগুলো ইনফরমেশন আমরা জানলাম যে মোট মুক্তিযোদ্ধা হচ্ছে 676 জন, বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন, বীর উত্তম হচ্ছে 68 জন, বীর বিক্রম হচ্ছে 175 জন, বীর প্রতীক হচ্ছে 426 জন। এর মধ্যে আরেকটা কোশ্চেন হতে পারে, মহান মুক্তিযুদ্ধের যে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা আছে তাদের কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং হচ্ছে বীর প্রতীক। এর মধ্যে বীর প্রতীক হচ্ছে সবচেয়ে বেশি 476 জন, বীর উত্তম হচ্ছে 175 জন, বীর উত্তম হচ্ছে 68 জন এবং হচ্ছে বীর শ্রেষ্ঠ 7 জন। খেতাবপ্রাপ্ত মহিলা একমাত্র মুক্তিযোদ্ধা কাকন দেবী, যিনি সিলেটের এবং বাংলাদেশের বর্বরতার খবর সবকিছু বিশ্বে যিনি প্রকাশ করলেন যে সাংবাদিক, তার নাম হচ্ছে সাইমন গ্রে। আশা করছি তোমরা এই ইনফরমেশনগুলো, মুক্তিযুদ্ধ নিয়ে যত ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি তোমাদের মাঝে উপস্থাপন করলাম, যেগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। এরপর হচ্ছে আমাদের বাংলার বুদ্ধিজীবী হত্যা। তার হচ্ছে আমাদের যে বুদ্ধিজীবী যারা হচ্ছে দেশকে নিয়ে ভাবতেন, যারা দেশের স্ট্রাকচারটাকে নিয়ে ভাবতেন, দেশের মানুষ কিভাবে ভালো করবে, দেশটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট আছে সেগুলো খুব ভালো কিভাবে করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন তারা হচ্ছে বুদ্ধিজীবী। এবং এই বুদ্ধিজীবী দিবস আমরা জানি যে বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর। বুদ্ধিজীবী দিবসটা হচ্ছে 14 ডিসেম্বর, হয় 14 ডিসেম্বর। 14 ডিসেম্বরকে আমরা বুদ্ধিজীবী দিবস বলতেছি, কারণ এই দিনে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। আচ্ছা, শহীদ বুদ্ধিজীবী গণের মধ্যে তোমার অনেকে ছিল, যেমন চিকিৎসক, দার্শনিক, সুরকার, রাজনীতিবিদ, সাহিত্যিক এবং সাংবাদিক। আচ্ছা, এর মধ্যে উল্লেখযোগ্য তোমার ধীরেন্দ্র দত্ত, যিনি ছিলেন রাজনীতিবিদ, সুরকার ছিলেন আলতাফ মাহমুদ এবং এই জাতীয় তোমার বিষয়। আচ্ছা, এর বাইরে তোমাদেরকে যে বিষয়টা জানতে হবে যে আমাদের কিছু দিবস আছে, যেমন 1971 সালে 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে। তাহলে আমাদের বিজয় দিবস কবে? বিজয় দিবস দিবসটা হচ্ছে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। এবং আমাদের সশস্ত্র যে প্রতিরোধটা গড়ে উঠছিল গাজীপুরে, সেটা হচ্ছে 19 মার্চ। এবং 19 মার্চ কিন্তু তোমার যিনি তোমার এটার সাথে রিলেটেড আছেন, আমি যতটুকু জানতে পেরেছি, আহসানুল্লাহ মাস্টার নামে একজন লোক ছিলেন, যিনি হচ্ছে 19 মার্চের কিন্তু মহানায়ক হিসেবে তারা ছিলেন। যেমন হচ্ছে আকাম মুজাম্মেল হক এমপি এবং মাননীয় মন্ত্রী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, উনিও কিন্তু তোমার 19 মার্চের মহানায়ক তাদেরকে বলা হয় এবং তাদেরকে ওইভাবেই কিন্তু বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট আছে তাদেরকে সিরিয়াল করা হয়েছে। এবং বাংলাদেশের যতগুলো দিবস আছে, এগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এবং বেসিক নলেজ কিন্তু এখান থেকে লাগবে। অবশ্যই এখান থেকে লাগবে। কি কি দিবসগুলো আছে, কোনটা কখন স্বাধীনতা দিবস যাচ্ছে, কখন বিজয় দিবস যাচ্ছে, আমরা স্বাধীনতা দিবসের সাথে বিজয় দিবস মিলিয়ে ফেলি। তারপর তোমার আরো বিভিন্ন রকমের দিবসগুলো আছে। তারপর তোমার বিশ্ব এইডস দিবস কখন পালিত হয়, এই টাইপসের নারী দিবস কখন পালন করা হয়। তো এইরকম যে যতগুলো কোয়েশ্চেন আছে সে সবগুলোই কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আশা করছি যারা ক্লাসটা করতেছো তারা কিন্তু অবশ্যই বুঝে যাচ্ছ যে কোন কোন জায়গা থেকে মূলত কোয়েশ্চেন হতে পারে। ফ্রন্ট লাইন থেকে যতগুলো তোমার জায়গা আছে তার মধ্যে আমার দেখানো যতগুলো জায়গা, সেই সবগুলো জায়গা থেকেই মূলত কোয়েশ্চেন হতে পারে বা সব সময় কোয়েশ্চেন হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এতক্ষণ বাংলাদেশ নিয়ে আলোচনা করলাম, এরপর আমরা বহির্বিশ্ব ও বাংলাদেশকে নিয়ে একটু জানবো। বহির্বিশ্ব ও বাংলাদেশ, এর ফাঁকে একটু তোমাদেরকে কথা বলতে চাই, যারা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ টাইপের আমার স্টুডেন্টের মধ্যে আছো, মানে হচ্ছে তোমরা মানে
এই যে ক্লাসগুলো করো, তোমাদের জন্য আমরা কতই না পরিশ্রম করি, তোমাদের জন্য ক্লাস করাই, তারপর হচ্ছে তোমাদের সেই ক্লাসের উপর তোমাদের জন্য আবার এক্সাম থাকে, তারপর তোমাদের জন্য আমরা শিট রেডি করেছি, তারপর বইগুলো আমরা সফট কপি দিচ্ছি, এর বাইরে কতজনের কত সমস্যা সলভ করছি, তোমাদেরকে কত না আমরা হেল্প করছি। এর বাইরেও দেখা যায় রিসেন্টলি আমি এই জিনিসটা আমি খেয়াল করছি যে হয়তো কেউ 1500 থেকে অথবা 2000 টাকা বা তোমার কোনো 2000 টাকা তো আর নিচ্ছি না, হয়তো দেখা যায় যে 1000 থেকে 2000 এর মাঝে আমার সব স্টুডেন্ট, ঠিক আছে, 1000 থেকে 1500 টাকার মাঝে আমার সবগুলো স্টুডেন্ট। তো রিসেন্টলি খেয়াল করছি যে কিছু গার্ডিয়ান আছে যারা হচ্ছে মনে হচ্ছে তাদের সন্তানকে তো আমাদের হাতে তুলে দিয়েছে, আমরা কিভাবে তাদের গাইডলাইন্স দিব, কিভাবে তাদেরকে হেল্প করবো, এই বিষয়গুলো কিন্তু আমাদের একান্তই এখন দায়িত্ব। কিন্তু দেখা গেছে কিছু গার্ডিয়ান আছে আমাদেরকে রেগুলার কল দিয়ে জেরা করছেন, আদৌ কি এই বিষয়গুলো ঠিক হচ্ছে আপনাদের সন্তানের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিন্তু আমরা নিজেরাই সলভ করবো। সেক্ষেত্রে আপনার সন্তান যদি কোনো কিছু না বোঝে, তারপর হচ্ছে কোনো ক্লাস না করতে পারে, পরীক্ষা দিতে না পারে, সেক্ষেত্রে আমরা নিজেরা তাদেরকে হেল্প করবো। সেক্ষেত্রে অবশ্যই ভায়াটা থাকতে হবে, মাধ্যমটা থাকতে হবে সে নিজে, অথচ সে যদি তার প্যারেন্টসকে দিয়ে আমাদের রেগুলার কল দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা বিব্রত বোধ করি। এবং অবশ্যই আমরা পিতামাতাকে অবশ্যই সম্মান রেসপেক্টের জায়গা দেখেই বলছি যে এই কাজটি করবেন না। আপনার কোনো জিনিস জানতে লাগছে বা কোনো কিছু জানার ইচ্ছা আছে, দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা নিজেরা সেটা সলভ করবো। যদি না পারি সেক্ষেত্রে যদি আপনার প্যারেন্টসের হেল্প লাগে সেক্ষেত্রে আমরা নিব। এই বিষয়টা একটু জানানোর ছিল, যে তাই জানিয়ে রাখলাম যে যদি কোনো ইনফরমেশন আপনাদের লাগে, যদি কোনো কিছু বুঝতে না পারেন, দয়া করে আমাদেরকে জানাবেন, অনুগ্রহ করে প্যারেন্টসদেরকে জানাবেন না। যদি প্যারেন্টসদেরকে জানান তাহলে তারা অতিরিক্ত টেনশন করে, যেটা কিন্তু খারাপ। আচ্ছা, এরপর বহির্বিশ্ব বাংলাদেশের মধ্যে কনসার্ট ফর বাংলাদেশ। দ্য কনসার্ট ফর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের শরণার্থীদের উদ্দেশ্যে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের শরণার্থীদের জন্য কোথায় অনুষ্ঠিত হয় এটা? এটা হচ্ছে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়। এবং এটা দিয়ে কিন্তু যে বাংলাদেশের মানুষদের জন্য কিন্তু ত্রাণ সহায়তা বা হেল্পের যে বিষয়টা সেটা কিন্তু ওখানে ফুটে উঠেছে বা ওনারা এই কাজটা করেছে। এরপর আমাদের যে বিষয়গুলো জানতে হবে এই সাধারণ জ্ঞানের, সেটা হচ্ছে জাতিসংঘ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। জাতিসংঘের বেসিক কিছু ধারণা আছে, সেগুলো আপনাদেরকে অবশ্যই আজকে ক্লাসেই জেনে নেন। এবং যারা রেগুলার ক্লাসগুলো করছেন আমাদের মেডিকেল টেক বিডির, তাদেরকে অবশ্যই বলবো যে জাতিসংঘ নিয়ে একটু স্টাডি করা আপনাদের প্রয়োজন, এবং এটাকে আমরা 5 স্টার দিয়ে রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে 5 স্টার। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতিসংঘ নিয়ে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন থাকে। জাতিসংঘে চীন বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদান করেছে। জাতিসংঘে চীন বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদান করেছে। তাহলে চীন কিন্তু, আমরা যখন জাতিসংঘের সদস্যপদ লাভ করতে গিয়েছিলাম তখন কিন্তু চীন কিন্তু আমাদের এই সদস্যপদ লাভের ক্ষেত্রে ভেটো মানে হচ্ছে কি বিরোধিতা, ঠিক আছে? তো ভেটো দিছে। তো এরপর হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশের সভাপতি হলেন হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। তো বেসিক্যালি মানে হচ্ছে মৌলিক যে বিষয়গুলো যেগুলো আমাদের জানতেই হবে, ওই টাইপের কিছু ইনফরমেশনগুলো আছে। এখন যে ইনফরমেশনটা বলবো সেই ইনফরমেশনটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। 1974 সালের 25শে ডিসেম্বর, 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 29তম অধিবেশনে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে 29তম অধিবেশনে শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন। যে কোশ্চেনটা অনেকবারই এসেছে, জাতিসংঘে ভাষণ দেওয়া সর্বপ্রথম বাঙালির নাম কি? তিনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি হচ্ছে জাতিসংঘের 29তম অধিবেশনে একমাত্র বাংলায় ভাষণ দেওয়া ব্যক্তি। আচ্ছা, এরপর হচ্ছে 1988 সালে বাংলাদেশে প্রথম শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করে।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে 1988 সালের প্রথম শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আচ্ছা, এরপর এরপর হচ্ছে বিভিন্ন সংস্থার বাংলাদেশের সদস্যপদ লাভ। এখানে কমনওয়েলথ আছে, WHO আছে, তারপর হচ্ছে ADB আছে, ইউনেস্কো আছে, এগুলো সম্পর্কে FAO আছে, তারপর হচ্ছে OIC আছে। তো এইগুলো কিন্তু সবগুলো আমার জানতে হবে। বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ, বিভিন্ন সংস্থায়, বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্য পদ লাভ। কোন কোন সংস্থায় বাংলাদেশ কখন সদস্য পদ লাভ করেছে সেই বিষয়গুলো নিয়েও আপনাদেরকে জানতে হবে। যেমন হচ্ছে আমি আরো কিছু উদাহরণ দিই, যেমন হচ্ছে কমনওয়েলথ 18 এপ্রিল 1972। কমনওয়েলথ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কত সালে? এটা হচ্ছে 18 এপ্রিল 1972। 18 এপ্রিল 1972 সাল কমনওয়েলথের যে সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে 18 এপ্রিল 1972। এরপর হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায়, বা আমরা এটাকে লিখিয়ে দিচ্ছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO অনেক সময় ফুল মিনিংটা জানতে হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হোস্ট অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হোম অর্গানাইজেশন, এরকম টাইপসের অনেক কিছু কিন্তু তোমার কোশ্চেনে দেওয়া থাকে। তো আমাদের যে জিনিসটা জানতে হবে, যে জিনিসটা লাগাতে হবে, WHO মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং এই WHO যে তোমার সদস্যপদ আছে সেটা 17 মে 1972। 17 মে 1972 সালে বাংলাদেশ WHO সদস্যপদ লাভ করে। এরপর হচ্ছে আমাদের ইউনেস্কো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনেস্কো, ইউনাইটেড নেশন ইমার্জেন্সি, মেবি এটার ফুল মিনিংটা আমি এই মুহূর্তে সঠিকভাবে বলতে পারছি না। তো ইউনেস্কোর যে তোমার সদস্য পদ আছে বাংলাদেশ, সেই সদস্য পদটাও কিন্তু লাভ করে হচ্ছে 27 অক্টোবর 1972। 27 অক্টোবর 1972। খেয়াল করো, এপ্রিল, মে, অক্টোবর। এপ্রিল, 18 এপ্রিল কমনওয়েলথ, 17 মে WHO, 17 অক্টোবর ইউনেস্কো। তো এগুলো কিন্তু সবগুলো আমাদের জানতে হবে। সদস্যপদ লাভ থেকে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন দিয়ে দেয়। তারপর জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974। 17 সেপ্টেম্বর 1974 জাতিসংঘের সদস্যপদ লাভ করে জাতিসংঘ। জাতিসংঘের সদস্যপদ লাভ করে হচ্ছে 17 সেপ্টেম্বর 1974। 17 সেপ্টেম্বর 1974। আশা করছি তোমরা এই ইনফরমেশন গুলো জেনে গেছো, যে কোন কোন জায়গাগুলো অ্যাটলিস্ট আমাদেরকে পড়তে হবে, কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে। এই বিষয়গুলো আরেকবার রিপিট করছি। বহির্বিশ্ব বাংলাদেশের জাতিসংঘের যে চ্যাপ্টারটা আছে, বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্য পদ। কমনওয়েলথ 18 এপ্রিল 1972 সালে জাতিসংঘের কমনওয়েলথে আমাদের বাংলাদেশ সদস্যপদ লাভ করে। WHO 17 মে 1972, ইউনেস্কো 17 অক্টোবর 1972, এবং জাতিসংঘের 17 সেপ্টেম্বর 1974। তো আশা করছি তোমরা এই ইনফরমেশন গুলো জেনে গেলে। এরপর হচ্ছে আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দানকারী কিছু দেশ আছে। বাংলাদেশকে যারা স্বীকৃতি দিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে, যেমন কিছুদিন আগে আফগানিস্তান আমাদের দেশ, যেটা হচ্ছে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশ যে হয়েছে আফগানিস্তান, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু স্বীকৃতি ছিল।
পাশাপাশি অনেক দেশ কিন্তু তাদেরকে স্বীকৃতি দিয়েছে। ইরান, তারপর হচ্ছে মুসলিম কিছু কান্ট্রি আছে, যেমন হচ্ছে কাতার, ইউনাইটেড স্টেট আরব আমিরাত, তারপর হচ্ছে তোমার সৌদি আরবিয়া, এরা কিন্তু তখন কিন্তু স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে আমরা ওই দেশকে সমর্থন করছি, ওই দেশের যে ভৌগোলিক অবস্থা আছে, ওই দেশ বর্তমানে স্বাধীন, এই কথাটা আমরা মেনে নিচ্ছি। তাদের সাথে আমাদের ফাইন্যান্সিয়াল, ই কমার্স যত লেনদেন আছে সবকিছুই আমরা চালাবো। তো আশা করছি যে বহির্বিশ্ব বাংলাদেশের যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা জানতে পারছো। যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভারত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী, বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে সর্বপ্রথম দেশ হচ্ছে ভারত বা ইন্ডিয়া। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ। তারপর হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভুটান। আমরা 3 পর্যন্ত দেখব ভুটান। এরপর হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পোল্যান্ড। আমরা বলতে এই 3টাই দেখি যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভারত, যেটা হচ্ছে 6 ডিসেম্বর 1971। তারিখটাও লিখে দিচ্ছি, 6 ডিসেম্বর 1971। 6 ডিসেম্বর হচ্ছে 1971 সালে ভারত বাংলাদেশকে এক স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর হচ্ছে ভুটান 7 ডিসেম্বর, হচ্ছে একদিন পরে, এটা 6 ডিসেম্বর, এবং ভুটান ঠিক একদিন পর 7 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশকে কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর হচ্ছে পোল্যান্ড, পোল্যান্ডও কিন্তু বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আচ্ছা, আশা করছি তোমরা ইনফরমেশনগুলো, যতগুলো ইনফরমেশন তোমাদেরকে আমি বললাম, সেই ইনফরমেশনগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ক্লাসটা যারা কন্টিনিউ করতেছো শুরু থেকে একদম শেষ পর্যন্ত আজকে ক্লাসটা দেখতেছো, জিকে এর উপর তোমাদের আর কোনো ক্লাস লাগবে না, জিকে এর উপর তোমাদের আর কোনো সাজেশনস লাগবে না, যে অ্যাটলিস্ট তোমাদের এই জিনিসটা লাগবে না যে কোথা থেকে মূলত আমাদের কোশ্চেনগুলো হয়, কোথা থেকে কোশ্চেন হয় সেগুলো জানতে হলে এই ভিডিওটা প্রয়োজন তুমি আরেকবার দেখো, আর 2বার দেখো। এই ভিডিওতে আমরা কোনো টপিকস বাদ মোটামুটি দিই নাই, যে টপিকসগুলো থেকে মোটামুটি কোশ্চেন হয়, সেই যে বলেছি একদম তোমার সাম্প্রতিক বিষয়গুলো থেকে, মীর হাই ভোল্টেজ বই থেকে শুরু করে এখন এই পর্যন্ত আমরা ঠিক বহির্বিশ্ব বাংলাদেশে আছি, যেখানে তোমার বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ ভারত, ভুটান, পোল্যান্ড। আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমরা কোন টপিকসে আগাচ্ছি। আচ্ছা, এরপর আমরা আরো কিছু জিনিস দেখব, আরো কিছু ইনফরমেশন আমরা দেখবো আজকে। কারণটা হচ্ছে আজকের পর আমরা এত সুন্দর ক্লাস কিন্তু আর নেব না, ঠিক আছে? এই ক্লাসটা বিএসসি যারা দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট, ডিপ্লোমা যারা দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট, ওভারঅল সবার জন্য কিন্তু একটা ইউনিভার্সাল ক্লাস বা সার্বজনীন ক্লাস। এরপর আমরা দেখব নোবেল জয়ী বিজ্ঞানী। নোবেল জয়ী বিজ্ঞানী, নোবেল জয়ী বিজ্ঞানী কারা কারা আছে? নোবেল জয়ী বিজ্ঞানী কার কথা যেন মনে পড়ে? হ্যাঁ, ঠিক ধরেছে, এটা হচ্ছে ডক্টর ইউনুস, আমাদের নোবেল জয়ী বিজ্ঞানী আছেন। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয়ী আছেন। তো এই টাইপসের যাদের নোবেল জয়ী বিজ্ঞানী আছেন তাদের নাম সম্পর্কে, তাদের বেসিক বিষয় সম্পর্কে কিন্তু এই মুহূর্তে আমরা জানবো, ঠিক আছে? তো 1961 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনিও কিন্তু একজন নোবেল বিজয়ী। তাহলে নোবেল বিজয়ী যতজন কবি আছেন তার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল বিজয়ী কবি। 1913 সালে অক্টোবর মাসে গীতাঞ্জলি কাব্যের জন্য, 1913 সাল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য 1913 সাল নোবেল জয় করেন। তাহলে এতটুকু আমাদের জানলে হবে যে নোবেল বিজয়ী বিজ্ঞানীদের মধ্যে
নোবেল বিজয়ী কবিদের মধ্যে, উপন্যাসিকদের মধ্যে, সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হচ্ছে গীতাঞ্জলি লিখেছিলেন এবং এই গীতাঞ্জলির জন্য তিনি, আর এই গীতাঞ্জলিটা কি? গীতাঞ্জলিটা হচ্ছে কাব্য। গীতাঞ্জলিটা হচ্ছে কাব্য। এই কাব্যের জন্যই কিন্তু তিনি নোবেল জয় করেন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পায়। কিসের জন্য পায়? গীতাঞ্জলি কাব্যের জন্য। ঠিক আছে, আশা করছি তোমরা এতটুকু ইনফরমেশন তোমাদের জন্য। এরপর হচ্ছে আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, যাকে নিয়ে অনেক এই মুহূর্তে আলোচনা সমালোচনা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস, এখানে তো দেখলাম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার যে বিষয়টা আছে গীতাঞ্জলির জন্য, গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পায়। কিন্তু এখন আমরা দেখবো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, তার মানে হচ্ছে কিসের জন্য তিনি নোবেল পান। ঠিক আছে, তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এক লাইন বলতে গেলে, 1940 সালে চট্টগ্রামে হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং আমরা এত কিছু জানবো না, তিনি হচ্ছে মাইক্রো ক্রেডিট এবং সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক। মাইক্রো ক্রেডিট এবং সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক। 2006 সালে শান্তিতে নোবেল পান। তাহলে শান্তিতে নোবেল পান কত সালে? 2006 বা 2006 সালে। মানে দুইজন বিজয়ী আমরা দেখলাম যারা হচ্ছে নোবেল বিজয়ী, এবং এর মধ্যে আরেকজন হচ্ছে অমর্ত্য সেন, যিনি হচ্ছে 1933 সালে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন। কোন কারণে নোবেল পান? তিনি হচ্ছে দরিদ্র বিষয়ে গবেষণার জন্য নোবেল পান। দরিদ্র বিষয়ে অর্থনীতির জন্য নোবেল পান। আমরা আবার এই দুইজনের নাম দেখছি, একদম ফ্রন্ট লেভেলের যারা আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। আচ্ছা, তো আশা করছি এগুলো থেকে পড়লে মোটামুটি হয়ে যাবে। মোটামুটি জিকের যতগুলো টপিকস আছে তার মধ্যে নোবেল বিজয়ী অবশ্যই আমাদের দেখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডক্টর মোহাম্মদ ইউনুস। তো আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা নতুন কোনো স্লাইডে যাব বা নতুন কোনো টপিকসে যাব। আচ্ছা, বাঙালি আমাদের এই জাতি, মানে এই জাতিকে নিয়ে মানুষ অনেকের এমন ধারণা যে আমাদের দেশে কোনো ভালো মানুষের জন্মগ্রহণ করে না, আমাদের দেশে মনে অনেক মানে হচ্ছে ভালো লোক নাই বা অনেক বড় মাপের লোকজন নাই। কিন্তু খেয়াল করে দেখবে যে বাংলার অনেক বিজ্ঞানী আছে, বাংলার অনেক বিজ্ঞানী আছে। চলো আমরা দু একজন বিজ্ঞানীর নাম দেখি। প্রথম হচ্ছে জগদীশ চন্দ্র বসু, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, যিনি হচ্ছে একজন বিজ্ঞানী, উদ্ভিদ ও প্রাণীর জীবনের সাদৃশ্যতা প্রমাণ করেন। উদ্ভিদের যে জীবন আছে, উদ্ভিদের যে জীবন রয়েছে, এই উদ্ভিদের জীবন নিয়ে সে স্টাডি করেন এবং উদ্ভিদের যে প্রাণ আছে সেটা সে প্রকাশ করেন। এবং তিনি হচ্ছে বাংলার একজন বিজ্ঞানী এবং 1858 সালে 58 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলায় তার হচ্ছে জন্ম। আচ্ছা, এরপর হচ্ছে ফজলুর রহমান খান, তিনিও কিন্তু বাংলাদেশের একজন বিশ্ববিখ্যাত স্থপতি ও প্রকৌশলী। তিনি FR খান নামে পরিচিত আছেন। ওনার যে তোমার কাজটা আছে, তিনি পৃথিবীর উচ্চতম ভবন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর সিয়ার্স টাওয়ারের নকশা প্রণয়ন করেন। তো এটি অনেক আছে, আমরা তোমাদেরকে জগদীশ চন্দ্র বললাম, এরপর হচ্ছে ফজলুর রহমান খান, আব্দুল্লাহ আল মুতিন। আর বাংলাদেশের শিক্ষাবিদের মধ্যে আমাদেরকে একটু ফোকাস করতে হবে। বাংলার শিক্ষাবিদ, যারা আছেন তার মধ্যে 1 নম্বরে আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ
শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু অনেক কাজ, অনেক অবদান কিন্তু বাংলার আছে। তো আমরা ওনার সম্পর্কে এত বেশি জানার প্রয়োজন নাই। বাংলা শিক্ষাবিদের মধ্যে তিনি হচ্ছে বাংলা ব্যাকরণ, হ্যাঁ, বাংলা ব্যাকরণ, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, এই টাইপসের যত কাজ আছে বাংলা সাহিত্যের কথা এইসব নিয়ে কাজ করেন। বিশেষ করে ওনাকে সবাই মূলত এক নামে চেনে, কোন কারণে? ব্যাকরণ। ব্যাকরণ, এই যে ব্যাকরণের যত কিছু আছে, ব্যাকরণের আদ্যপাদ্য, ব্যাকরণের বেসিক লেভেল বা ব্যাকরণ রিলেটেড যত কিছু আছে সবকিছুই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর হাত দিয়ে এসছে। এবং তিনি 1858 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। আমাদের এত বেশি ডিটেলস পড়ার প্রয়োজন নাই। যে বিষয়গুলো আমাদের যতটুকু জানার প্রয়োজন সেই বিষয়গুলো আমাদেরকে জানলেই মোটামুটি ঠিক আছে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার, এটা আমরা চলচ্চিত্র নিয়ে দুই একটা কথা দেখবো, এরপর আমরা অন্য কিছু দেখবো। বাঙালি চলচ্চিত্রের পরিচালক, বাঙালি চলচ্চিত্র পরিচালক, বাঙালি চলচ্চিত্র পরিচালকের মধ্যে তোমার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার, বাঙালি সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার যার নাম হচ্ছে জহির রায়হান। জহির রায়হান, জহির রায়হানকে বলা হয় সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হচ্ছে জহির রায়হান। তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। আচ্ছা, কখনো আসেনি চলচ্চিত্রটি জহির রায়হানের প্রথম চলচ্চিত্র। কাচের দেওয়া চলচ্চিত্রটি নিগার পুরস্কার লাভ করে 52 ভাষান্তরকে কেন্দ্র করে জীবন থেকে নেয়া, এটাও হচ্ছে জহির রায়হানের তোমার চলচ্চিত্র। এই টাইপসের অনেক কিছু, অনেক কাজ জহির রায়হানের আছে। তো আশা করছি এগুলো নিয়ে তোমাদের কিছু কিছু স্টাডি করা প্রয়োজন। বিশেষ করে চলচ্চিত্রের কাজ যারা তাদেরকে স্টাডি করতে পারো, 5-10 মিনিট একটু দেখতে পারো। আজকের এই ক্লাসে মোটামুটি তোমরা অনেক কিছুই জানলে, অনেক কিছু দেখলে যে সাধারণ জ্ঞান থেকে মূলত কোন টাইপসের কোন জায়গা থেকে মূলত আমাদের জানতে হবে, যেখান থেকে মূলত কোয়েশ্চেন হয়ে থাকে। এরপর হচ্ছে স্বাধীনতা স্মরণে ভাস্কর্য। স্বাধীনতা স্মরণে ভাস্কর্য, স্বাধীনতা স্মরণে ভাস্কর্য। কিছু ভাস্কর্য আছে, যেমন হচ্ছে জাগ্রত চৌরাঙ্গী, যেটা হচ্ছে জয়দেবপুর জেলায় অবস্থিত মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত প্রথম ভাস্কর্য। মুক্তিযুদ্ধের চেতনায় প্রথম নির্মিত ভাস্কর্য হচ্ছে গাজীপুরের চৌরাঙ্গী। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্য। এভাবে তোমরা পড়বা যে জাগ্রত চৌরাঙ্গী পড়লা, এটার অবস্থানটা হচ্ছে গাজীপুরের চৌরাস্তায়, এবং অপরাজেয় বাংলা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কলা ভবনে অবস্থিত, যেটা স্থপতি আছে। প্রথম হচ্ছে চৌরাঙ্গীর স্থপতি হচ্ছে শিল্পী আব্দুল রাজ্জাক, এবং অপরাজেয় বাংলার স্থপতি হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ। সাবাস বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত, এটা হচ্ছে স্বাধীনতার স্মরণে একটা ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মরণে। তারপর হচ্ছে বিজয় নিকেতন ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর এখানে। তারপর হচ্ছে তোমার স্বাধীনতা সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দ্বীপে এটি অবস্থিত, মুজিবনগর স্মৃতিসৌধ। আচ্ছা, এরকম টাইপের আরো অনেক কিছু ভাস্কর্য আছে যেগুলো তোমাকে একটু দেখতে হবে। তারপর হচ্ছে প্রত্নতাত্ত্বিক কিছু স্থান আছে, নিদর্শন স্থান আছে, যেগুলো তোমরা দেখতে পারো। এর বাইরে আশা করছি তেমন কিছু তোমাদের পড়ার প্রয়োজন নাই। সংবিধানটা একটু দেখতে পারো। সংবিধান বিচার এবং শাসন ব্যবস্থা। সংবিধান বিচার এবং একটা শাসন ব্যবস্থা।
শাসন ব্যবস্থা, সংবিধান, বিচার এবং শাসন ব্যবস্থা থেকে কিন্তু মোটামুটি অনেক সময় কোয়েশ্চেন হয়। সংবিধান রচনা কমিটি মোট সদস্য হচ্ছে 34 জন। এইসব ইনফরমেশন প্রয়োজন নেই, আমরা প্রয়োজনীয় দুই একটা ইনফরমেশন দেখব যেগুলো হচ্ছে আমাদের এগুলো থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, জাতীয় সংসদ ও জাতীয় সংসদ নির্বাচন এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। জাতীয় সংসদ ও জাতীয় সংসদ নির্বাচন এগুলো থেকে কোয়েশ্চেন হয় যে জাতীয় সংসদের বর্তমান স্পিকারের নাম, উনি হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার হচ্ছে ফজলে রাব্বি মিয়া। এই টাইপসের ওনাদের কিছু ইনফরমেশন তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, এর বাইরে তোমরা অনেক কিছু দেখতে পারো, যেমন বনজ সম্পদ আছে, সুন্দরবনকে নিয়ে একটু স্টাডি করতে পারো, জনসংখ্যা উপজাতি নিয়ে একটু স্টাডি করতে পারো, উপজাতি নিগ্রোষ্ঠী যারা আছে এদেরকে নিয়ে মোটামুটি স্টাডি করতে পারো। জাতীয় বিষয় ও দিবস যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে একটু স্টাডি করা লাগতে পারে। আচ্ছা, কিছু কিছু দিবস আমরা একটু হাইলাইট করি, কিছু কিছু দিবস আছে আমরা একটু পড়াশোনা করি। জাতীয় শিক্ষক দিবস 19 জানুয়ারি। আচ্ছা, জাতীয় শোক দিবস হচ্ছে 15 আগস্ট। 15 আগস্ট জাতীয় শোক দিবস। তোমাকে পরে বুঝতে হবে কোন কোন ইনফরমেশনগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন জাতীয় শিক্ষক দিবস এবং জাতীয় শোক দিবস দুটাকে যদি পাশাপাশি দাঁড় করো তাহলে কিন্তু জাতীয় শোক দিবসটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 15 আগস্ট। জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। মাতৃভাষা দিবস, তারপর হচ্ছে স্বাধীনতা দিবস, তারপর হচ্ছে তোমার বিজয় দিবস, এগুলো নিয়ে আমরা ভুলিয়ে ফেললি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21 ফেব্রুয়ারি, মহান স্বাধীনতা দিবস 26 মার্চ এবং মহান বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। আচ্ছা, জাতীয় পতাকা দিবস হচ্ছে 2 মার্চ। জাতীয় পতাকা দিবস 2 মার্চ। জাতীয় শিশু দিবস 17 মার্চ। সশস্ত্র প্রতিরোধ দিবস হচ্ছে 19 মার্চ। সশস্ত্র প্রতিরোধ দিবস সেটা হচ্ছে 19 মার্চ, যেটা হচ্ছে আমরা অনেকবার বলেছি যে সশস্ত্র দিবস যেখান থেকে স্টার্টিং হয় সেটা হচ্ছে গাজীপুর, যেটা হচ্ছে 19 মার্চ। 6 দফা দিবস 23 মার্চ। স্বাধীনতা ও জাতীয় দিবস হচ্ছে 26 মার্চ। মুজিবনগর দিবস হচ্ছে 17 এপ্রিল। এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14 ডিসেম্বর, যেটা বললাম যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তারপর জেল হত্যা দিবস 3 ডিসেম্বর। তারপর হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস 21 ডিসেম্বর। এই কিন্তু যতগুলো দিবস আছে সেগুলো কিন্তু আমাদেরকে স্টাডি করতেই হবে, ঠিক আছে? তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ইউনেস্কো 1999 সালে 17 ডিসেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই ইনফরমেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে ইউনেস্কো আমাদের 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। কবে? 17 নভেম্বর 1999 সাল। ইউনেস্কো আমাদের যে 21 ফেব্রুয়ারি আছে সেই 21 ফেব্রুয়ারি এটাকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা আছে, ঠিক আছে? বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন। তাহলে বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে হচ্ছে সিয়েরা লিওন। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো এই টাইপসের কোশ্চেন অনেক সময় আসে। তারপর হচ্ছে গণমাধ্যম ও সংবাদপত্র। গণমাধ্যম এবং সংবাদপত্র থেকে কিন্তু কিছু কিছু কোশ্চেন অনেক সময় আসে। আচ্ছা, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য আমাদের আছে। বাংলা ভাষার প্রথম সাময়িকী পত্র দিগদর্শন, এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। বাংলার ভাষার প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। তো অনেক কিছুই আমরা জানলাম, অনেক ইনফরমেশন আমাদের নিলাম। তো তোমরা এর বাইরে হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা থেকে একটু পড়াশোনা করবে, আর হচ্ছে যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো থেকে একটু একটু কিছু কিছু আমাদের জানার প্রয়োজন আছে। এবং সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এর মধ্যে আমাদের কিছু কিছু হাইলাইটেড জায়গা আছে যেগুলো আমি তোমাদেরকে একটু বলতে চাই। যেমন হচ্ছে বাংলাদেশের প্রকল্প 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 থেকে কোয়েশ্চেন থাকবে।
যেমন হচ্ছে প্রকল্পগুলোর মধ্যে পদ্মা সেতু। পদ্মা সেতু কি কি পড়বো? দৈর্ঘ্য পড়বো, দৈর্ঘ্য পড়বো, বাজেট পড়বো, কাজ করছে কারা, কাজ করেছে কারা, তাদেরকে নিয়ে আমাদের এই পৃষ্ঠাটি করা প্রয়োজন, এবং উদ্বোধন। এবং পদ্মা সেতুর দৈর্ঘ্য পরে আমাদের উদ্বোধনটা দেখা দরকার। উদ্বোধনটা বেশি ইম্পর্টেন্ট। পদ্মা সেতু, দৈর্ঘ্য, বাজেট, কাজ এবং উদ্বোধন। কাজ মানে হচ্ছে কারা কাজ করেছে। অনেকের ক্ষেত্রে পদ্মা সেতুর অনেক সময় অনেক কাজ করে, মেট্রো রেলের সময় কাজ করছে হচ্ছে তোমার জাপানি যে প্রতিষ্ঠান আছে তারা কাজ করেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানে কাজ করছে চীনের যে বিভিন্ন রকম প্রজেক্ট আছে, পদ্মা সেতুর ক্ষেত্রে আমরা হয়তো চীনই কাজ করেছে। তো এরকম টাইপসের আমাদের জানতে হবে। পদ্মা সেতুর পরেই আমাদের হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেল, পদ্মা সেতু, মেট্রো রেল কি কি দেখতে হবে? মেট্রো রেলের দৈর্ঘ্য, বাজেট, কারা কাজ করেছে এবং হচ্ছে উদ্বোধন। এই টাইপসের কিন্তু যতগুলো ইনফরমেশনগুলো আছে সবগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। যে প্রকল্প, সরকারের কারেন্ট যে প্রকল্পগুলো আছে এগুলো, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপর হচ্ছে বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু টানেল। তো আশা করছি তোমার এই সবগুলো ইনফরমেশন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সবগুলো ইনফরমেশন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন আসে। তো আশা করছি বিষয়গুলো তোমাদের ইনফরমেটিভ ছিল, ক্লাসটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল, যেখান থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন আসে। আমাদের কারেন্ট যে প্রকল্পগুলো আছে, সরকারের হাতে আরো কিছু প্রকল্প আছে, যে প্রকল্পগুলো নিয়েও কিন্তু আমাদের আরেকটি স্টাডি করা প্রয়োজন, যে প্রকল্প থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবে। আমি আবার বলছি, পদ্মা সেতুর ক্ষেত্রে কি দেখবো? দৈর্ঘ্য, বাজেট, কাজ, কারা কাজ করেছে, উদ্বোধন ডেট, উদ্বোধনের ডেটটা দেখতে হবে। মেট্রো রেল, দৈর্ঘ্য, বাজেট, কারা কাজ করেছে, উদ্বোধন কত তারিখে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উদ্বোধন প্রথম হচ্ছে দৈর্ঘ্য, বাজেট, কাজ, উদ্বোধন ডেট। বঙ্গবন্ধু টানেল, দৈর্ঘ্য, বাজেট, কাজ, উদ্বোধন এবং ডেট। তো আশা করছি যে এই টাইপের যতগুলো আমাদের প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে এইসব প্রকল্পগুলো থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন হয়। আশা করছি এর বাইরে তেমন কোনো বিষয়গুলো থেকে তেমন কোয়েশ্চেন হয় না। আমার চোখে দেখা কিন্তু এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রতিটা ক্লাসেই চেষ্টা করি তোমাদেরকে বেসিক কিছু বিষয় তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য। এর বাইরে তোমরা যে বিষয়টা পড়তে পারো সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি তোমরা একটু দেখতে পারো। তবে আন্তর্জাতিক বিষয়গুলি উত্তর থেকে তেমন কোনো কোয়েশ্চেন থাকে না। আন্তর্জাতিক বিষয়গুলিতে কিন্তু মোটামুটি কমই কোয়েশ্চেন থাকে। কম থেকে আমরা আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, যেমন মহাদেশ পরিচিতি, মহাদেশগুলো পৃথককারী সাগর, মহাসাগর, এশিয়া মহাদেশ, তারপর হচ্ছে তোমার ইউরোপীয় মহাদেশ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা মহাদেশ, উল্লেখযোগ্য বিষয় সাগর মহাদেশ, হ্রদ, নদীবর্তী শহর। তো এই টাইপের যতগুলো তোমাদের ইনফরমেশনগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নিবে। আচ্ছা, তো আশা করছি এর বাইরে তেমন কিছু পড়া তোমাদের আর তেমন প্রয়োজন নেই। তো ক্লাসটা আমি আর বেশি লম্বা করবো না, এতগুলো বিষয় আজকে আমরা জিকে কতগুলো টপিকস নিয়ে আলোচনা করলাম। এরাও হচ্ছে মেবি 1 ঘন্টার উপরে আমাদের আজকে ক্লাসটা হয়ে গেছে। এবং তোমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে এখন যদি তুমি আমার এই ভিডিওটা দেখার পরে তুমি যদি আমাদের পিডিএফ কপি নিয়ে বসো বা 10 ইয়ার্স এর কোশ্চেন সলভ করো, 10 ইয়ার্স এর কোশ্চেন সলভ করো বাধ্যতামূলক। পরীক্ষার আগে যদি তুমি 10 ইয়ার্স এর কোশ্চেনই সলভ করতে পারো, আমি মনে করি তুমি তো কোশ্চেনে তুমি পরীক্ষার হলে বসো, তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। এটা আমি মূলত বিশ্বাস করি না, কারণ এই 10 ইয়ার্স এর কোশ্চেন 10 বছর অ্যানালাইসিস করে প্রতি বছরই বেশি বেশি যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো, এই তথ্যগুলো অলরেডি ইনক্লুড। 10 বছরে
কতগুলো কোয়েশ্চেন হতে পারে? 1000, 1000 এমসিকিউ। তুমি বোঝো 1000 এমসিকিউ মানে কি? এখানে কতগুলো ইনফরমেশন আছে? 1000টা ইনফরমেশন আছে। এবং এই 1000টা ইনফরমেশন প্রথম যদি মনে করো 3 ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করো, দেখবা আজকে যদি কোয়েশ্চেন হয় দেখবা তুমি সেখান থেকে 3 থেকে 5টা কমন পাইছো। তুমি যদি 5 ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করো একসাথে, 5 ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করো, দেখবা হচ্ছে অ্যারাউন্ড 10টার মতো কমন পাইছো। 10 বছরের কোয়েশ্চেন সলভ করে অ্যাটলিস্ট 25 কোয়েশ্চেন তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। তার মানে হচ্ছে তুমি যদি বিএসসি দিয়ে থাকো বা বিএসসি দাও, সেক্ষেত্রে তুমি তার কিছু মার্ক তুলতে পারো, তোমার পাস মার্ক হতে যাবে। ডিপ্লোমা দিলে 25 মার্ক লাগে, 25 মার্ক যদি উঠাইতে পারো তাহলে কিন্তু তুমি মোটামুটি বেসরকারিতে ভর্তি নিতে পারো। তো আশা করছি এই যে হোল বিষয়গুলো আছে, হোল সামারিগুলো আছে, সেই সবগুলো ইনফরমেশনগুলো তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং 10 ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করা তোমার জন্য বাধ্যতামূলক কাজ। মেডিকেল টেকবিটের যে কোচিং ব্যাচে যারা আছো তাদেরকে বলবো 10 ইয়ার্সের কোয়েশ্চেন আগে সলভ করে দাও। তোমার 10 ইয়ার্সের কোয়েশ্চেন যদি সলভ করতে পারো তাহলে তুমি ভালো করবে, ঠিক আছে? তো ক্লাসটা অনেক লং হয়ে গেছে, প্লাস 1 ঘন্টা প্লাস। এবং এখন প্রায় হচ্ছে ক্লাসটা যখন লিখছি মোটামুটি 12:30 PM, সরি 12:30 AM, কারণ হচ্ছে রাত 12:30 পর্যন্ত মোটামুটি আমি ক্লাস দিলাম। তো চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। আচ্ছা, এরপর তোমরা চেষ্টা করবে তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো তোমরা নিজেরা একটু সলভ করার জন্য, যাতে করে তোমরা বুঝতে পারো কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে। আশা করছি যতগুলো টপিকস পড়াইছি এর বাইরে থেকে তেমন কোনো কোয়েশ্চেন আসার সম্ভাবনা নাই। যেমন হচ্ছে তোমাদেরকে আমি একটু দেখাই, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা আসছে হচ্ছে 2018-19 সালে, 18-19 সাল, 2018-2019 সালের কত নম্বর কোয়েশ্চেন? এটা 73 নম্বর কোয়েশ্চেন। 73 নম্বর একটা কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন আসছে? এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। মানে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে, আমরা জানি যে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। এবং যেটা আমরা মহান মুক্তিযুদ্ধে কিছু আগে ক্লাস দিলাম, এই ক্লাসে কিন্তু ছিল যে মহান মুক্তিযুদ্ধে কতটি সেক্টরে, মুক্তিযুদ্ধের সময় দেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল। আচ্ছা, দিবসগুলোর মধ্যে তোমার দেখতে পাচ্ছ যে 2018-19 সালের 18 নম্বর কোয়েশ্চেনটা আসছে দিবস নিয়ে। এই দিবসটা হচ্ছে বাংলাদেশের শিশু দিবস কত তারিখে, যেটা হচ্ছে 17ই মার্চ। কিছুক্ষণ আগে দেখলাম ক্লাসের মধ্যে 17ই মার্চ শিশু দিবস। শিশু দিবস আমরা একটু দেখতেছি যে কোন কোন জায়গা থেকে মূলত কোয়েশ্চেন আসছে, কোন কোন জায়গা থেকে মূলত আবার কোয়েশ্চেন হতে পারে, কোন কোন জায়গা থেকে সবসময় কোয়েশ্চেন হয়, বা আমাদের ক্লাসের বাইরে কোন কোন জায়গা থেকে মূলত কোয়েশ্চেন হয়। কিছুক্ষণ আগে যতগুলো তোমাদের ক্লাস করালাম এর বাইরে মূলত কোয়েশ্চেন আসা তেমন একটা আসে না। আচ্ছা, আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখি যেগুলো হচ্ছে জেনারেল নলেজ এসছে। আশা করি যতগুলো দেখো না কেন। আচ্ছা, আরেকটা এর ভিতর থেকে আরেকটা বিষয় আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে খেলাটাকে তোমরা স্টাডি করবে, বিশ্বকাপ ফুটবলটাকে দেখবে, ক্রিকেটটাকে দেখবে। এই খেলা রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা একটু কাইন্ডলি সলভ করে ফেলবে, যেটা কিন্তু তোমাদের জন্য পরীক্ষার জন্য তোমাদের অনেক হেল্প হবে। আশা করছি তোমাদের মানে হচ্ছে আমি যতগুলো টপিকস পড়াইছি এর বাইরে থেকে আশা করছি তেমন কোনো কোয়েশ্চেন আসার মোটামুটি সম্ভাবনা নাই। আচ্ছা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ছিলেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা 18-19 থেকে শুরু করতেছি, যে কিছু কোয়েশ্চেন আমরা সলভ করে দেখি যে কোন কোন জায়গা থেকে মূলত কোয়েশ্চেন হয়ে থাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2017-18 একটু দেখি যে এখান থেকে কি কি কোয়েশ্চেন আসছে যেগুলো আমাদের জন্য
ইম্পর্টেন্ট। আমি একটু খুঁজতেছি যে কোন কোন জায়গা থেকে মূলত কোয়েশ্চেন হয়। বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়, বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়, এটা হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গা হচ্ছে বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়। ওনাদের দেশের ভৌগোলিক অবস্থা বা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ওনারা দেশ ত্যাগ করে কিন্তু আমাদের দেশে এসেছেন। ওনারা কিন্তু বাংলাদেশের স্থায়ী তোমার কোনো সদস্য নন বা জনগোষ্ঠী নন। আচ্ছা, আমি একটু জিকে কিছু কোয়েশ্চেন খুঁজতেছি যেগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন মানে হচ্ছে দেয়। তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আমি একটু সময় নিয়ে তোমাদের। আচ্ছা, নোবেল পুরস্কার কোন দেশ কর্তৃক প্রবর্তিত হয়? সুইডেন। ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়? কোন দেশ থেকে দেওয়া হয়? এটা হচ্ছে সুইডেন। প্রবর্তিত হয় কোন দেশ থেকে? সেটা হচ্ছে সুইডেন থেকে মূলত নোবেল পুরস্কার দেওয়া হয়। আশা করছি তোমরা যতগুলোই কোশ্চেন দেখো না কেন, আমরা নোবেল থেকে আমরা দেখলাম, নোবেল আমরা কিন্তু আমাদের যখন ক্লাস করাইছি তখন কিন্তু নোবেলটা কিন্তু আমাদের এই লেসনের মধ্যে ছিল। আমি তোমাদেরকে জিকে কিছু কোশ্চেন খুঁজতেছি যেগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে? তোমরা নিজেরা একটু দেখে নিবে। আমি যদি এখন মানে এইভাবে কোশ্চেন খুঁজে তোমাদেরকে দেখাই সেটা তোমাদের জন্য অনেক সময় লাগে। তো জেনারেল নলেজ নিয়ে আশা করছি আর কারো কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। জেনারেল নলেজের সমস্ত বিষয় আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করছি। বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত কিছু আছে সবকিছু মোটামুটি আলোচনা করা হয়েছে। একদম সেই শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হয়েছে। তো আজকে ক্লাসটা লক করবো না, দেখা হচ্ছে আবার কোনো তোমার লাইভ রেকর্ডেড ক্লাসে। সে প্রত্যাশায় আর হচ্ছে আমাদের রেগুলার ক্লাসগুলো করো, পরীক্ষাগুলো দাও। আশা করছি তোমরা অনেক অনেক ভালো করবে। তোমাদের যে চয়েসের লিস্টে যে প্রথম দিকের যে সাবজেক্টগুলো আছে, ল্যাব, রেডিওলজি, তারপর হচ্ছে ফার্মেসি, ফিজিওথেরাপি, এরকম অনেক সাবজেক্ট আছে। সেই সাবজেক্টগুলো পড়ার মনে অনেক হেল্পফুল হবে আজকের ক্লাসটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেগুলো শেষ করতে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো, নিজের যত্ন নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।